আমাকে হাত দিয়ে সেটা করবে, ঠিক আছে? যেটা লেখা আছে আমি হাত দিয়ে সেটা করবে। রেকর্ড দিতে বলেন। শুরু করবো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, অন করতে পারো। হ্যাঁ, কি বললাম আমি হাত দিয়ে? ওকে, আপনি কোনটা তোমার মাথায় দিয়ে রাখছেন? শুরু করবো। এই কালো দেখাচ্ছে, ওরে ঠিক করতে বলো। শুরু করে এই দিচ্ছে কিন্তু ঝামেলাটা স্যার। বারবার হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে 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 ওকে। সকলকে শুভ সন্ধ্যা। আমি আছি আপনাদের সাথে গোবিন্দ হালদার। আমি কথা বলবো 46তম বিসিএস এর গণিত এবং মানসিক দক্ষতা যে প্রশ্ন এসেছিল সেটার সলভ ক্লাস নিয়ে। আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে। আর এর বাহিরেও হচ্ছে বিসিএস এর প্রস্তুতি নিয়েও আমি কিছু কথা বলবো, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে আমরা আলোচনায় চলে আসি। প্রথমে হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা দেখা যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে। এই প্রশ্নটা আসলে মানসিক দক্ষতার প্রশ্ন না, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। তারপরে হচ্ছে এখানে এসেছে, এটা সঠিক উত্তর আসলে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ প্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করে। তো এখানে আসলে ব্যাখ্যার কিছু নেই। তো এটুকু আপনাদের জানলেই চলবে যে বাংলাদেশ প্রথমে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। এখানে আরেকটা ব্যাপার আছে যে এখানে অন্য যে দলগুলো আছে আমরা যদি দেখি, সে দলগুলো যে পাকিস্তান, তারপর হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং হচ্ছে ভারত, এদের সাথে বাংলাদেশ কখনোই টেস্ট এবং ওয়ানডে সিরিজ প্রথমে জয়লাভ করেনি। প্রথম জয়লাভ করেছিল জিম্বাবুয়ের সাথে। এবং বিগত কয়েকদিন আগে পাকিস্তানকে হচ্ছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের মাটিতেই। তো এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। আমরা আশা করছি বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাবে, আর সে প্রত্যাশা রাখছি। তো যাই হোক, প্রশ্নটার উত্তর হচ্ছে বাংলাদেশ প্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। এটা হচ্ছে হলো প্রথম প্রশ্ন ছিল। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। দেখুন, এখানে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়। তো প্রত্যেকটা বিসিএস যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ভগ্নাংশ অপেক্ষা কোনটি বড় অথবা কোনটি ছোট, এরকম একটা কোশ্চেন প্রত্যেকবারই আসে। তো এই জায়গাটায় আপনাদেরকে একটু জোর দিতে হবে, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে, এবং এই ধারণাটা আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে এই বড় এবং ছোট ভগ্নাংশ কিভাবে আসলে আমরা নির্ধারণ করতে পারি। তো একটু দেখুন, এখানে বলা হয়েছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। 2/3 অপেক্ষা বড়। তো এই ক্ষেত্রে আমরা যে টেকনিকটা একটু ফলো করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কোন ভগ্নাংশ বড় এবং ছোট নির্ণয়ের পদ্ধতিটা আসলে কি। দেখুন, আমরা লিখলাম 2/3। তো এর সাথে আমরা বাকি যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে তুলনা করব। তো যখন আপনি অপশন টেস্ট বা হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে যখন কাজ করবেন, সেখানে অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই আমরা নিচের দিক থেকে অপশন টেস্ট করা শুরু করব। আর ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সব ম্যাথ যদি আপনি হাতে করতে যান তাহলে হচ্ছে বিসিএস এর পরীক্ষায় ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি এই দুইটা পরীক্ষা দেওয়াটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো কিছু কিছু প্রশ্ন আপনাকে কি করতে হবে, অপশন টেস্টের মাধ্যমে করতে হবে। তো ভগ্নাংশে বড় এবং ছোট এটা আসলে কিভাবে নির্ধারণ করে আমরা একটু খেয়াল করি। বলা আছে 2/3 অপেক্ষা কোন ভগ্নাংশটি বড়। তো প্রথমে আমরা নিলাম এটার সাথে তুলনা করি। এখন যখন হচ্ছে
বড় ছোট নির্ণয় করতে হবে তখন হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে 3 এবং 13 গুণ করলে কত হয়? 39। আর 2 এবং 27 এটা গুণ করলে হয় হচ্ছে 54। তাহলে এবার একটু খেয়াল করি, আমরা যে দুইটা ভগ্নাংশ গুণ করলাম, 3 দ্বারা 13কে গুণ করলাম, রেজাল্ট পেলাম হচ্ছে 39। আর 27 দ্বারা 2কে গুণ করলাম, রেজাল্ট পেলাম 54। তো এক্ষেত্রে যে গুণফলের রেজাল্টটা বড় আসবে সেই ভগ্নাংশটি বড়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 54 39 অপেক্ষা বড়। 54 39 অপেক্ষা বড়। 54 ইজ গ্রেটার দেন 39। তার মানে 2/3 ভগ্নাংশটি এই 13/27 ভগ্নাংশ থেকে বড়। তাহলে আমাদের এটা উত্তর হবে না, কারণ প্রশ্ন চেয়েছে 2/3 অপেক্ষা বড় হতে হবে। তো এটা হলো না, আমরা পরেরটা নিয়ে কাজ করব। 2/3 এর সাথে নিলাম 3/5। এইবার আমরা গুণ করে দিই। 3 আর 3 গুণ করলে হয় 9, 5 আর 2 গুণ করলে হয় 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 9। তার মানে 10 ইজ গ্রেটার দেন 9। তার মানে এই ভগ্নাংশটিও কি এইটা অপেক্ষা বড়। তার মানে 3/5 আমাদের সঠিক উত্তর নয়, কারণ 2/3 বড়, 3/5 হচ্ছে ছোট। আমরা পরবর্তীতে চলে যাই পরের অপশনটায়। 2/3 সাথে 8/11, 3 সাথে 8 গুণ করলাম, রেজাল্ট পেলাম হচ্ছে 24। 11 সাথে 2 গুণ করলাম, রেজাল্ট পেলাম হচ্ছে 22। এইবার আপনারা একটু খেয়াল করেন, এইবার একটু খেয়াল করেন, দেখেন যে এই 22-এর থেকে 24 বড়। আমরা দেখতে পাচ্ছি যে 22 অপেক্ষা 24 বড়। তার মানে কোন ভগ্নাংশটি বড়? 8/11 ভগ্নাংশটি বড়। কার তুলনায়? 2/3-এর তুলনায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোন ভগ্নাংশটি বড় হবে 2/3 অপেক্ষা। তাহলে আমরা এবার উত্তর পেয়ে গেলাম যে 2/3 অপেক্ষা বড় ভগ্নাংশটি হচ্ছে 8/11। কারণ এই 3 এবং 8-এর গুণফল 11 এবং 2-এর গুণফল অপেক্ষা বড়। তাহলে এভাবে যেহেতু আমরা একটি বড় ভগ্নাংশকে নির্ণয় করতে পারলাম, সেহেতু আমরা ঠিক একই ওয়েতে আমরা একটি ছোট ভগ্নাংশকে নির্ণয় করতে পারবো। সেখানে দেখতে হবে যে তখন যে কোনটার গুণফল ছোট হয়, যেটার গুণফল ছোট হবে সেই ভগ্নাংশটি ছোট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8/11। তাহলে কোন ভগ্নাংশটি 2/3 অপেক্ষা বড়? সঠিক উত্তর হচ্ছে 8/11। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখেন এখানে আসলে বলা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাথমেটিক্স এবং মেন্টাল অ্যাবিলিটিতে শতকরা এবং মুনাফা এখান থেকে একটা কোশ্চেন আসবেই। শতকরা, মুনাফা, লাভ, ক্ষতি এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তো যাদের হচ্ছে এই পার্টিকুলারিতে একটু প্রবলেম আছে তারা কাইন্ডলি এইটের যে হচ্ছে পার্টিকুলার যে অংশটা আছে এখানে এই শতকরা, মুনাফা এবং হচ্ছে আপনার লাভ ক্ষতির অংশে খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ দেওয়া আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ম্যাথগুলো একবার হলেও একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে শতকরা, মুনাফা এবং লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেগুলোতে আপনাদের সমস্যা হবে না। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক 5% হার মুনাফায়, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার, 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন
চক্রবৃদ্ধি মূলধন বলছে, কিন্তু চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তার মানে কোশ্চেনটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন দ্বারা আসলে কি বুঝায়। মানে বলা হয়েছে যে 400 টাকায় 2 বছরে 5% হার মুনাফা হলে চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন কত হবে। চক্রবৃদ্ধি মূলধন অর্থ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সহ মোট মূলধন। ঠিক আছে, তো আমরা একটু আসি ফর্মুলায়। আমরা আপনারা সকলেই জানেন যে চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলাটা কি। চক্রবৃদ্ধি মূলধন কে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। এখানে আপনাদের একটা জিনিস একটু বুঝতে হবে যে কোনটা দ্বারা আসলে কি বুঝায়। এখানে পি দ্বারা বোঝায় হচ্ছে আসল টাকা। আসল টাকা, আসল হচ্ছে 400। আর দ্বারা বোঝায় হচ্ছে মুনাফার হার। এটা হচ্ছে আপনার বলা আছে আমাদের 5%। এরপরে বলা আছে হচ্ছে সময়। সময়কে দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। এন হচ্ছে সময়, এর মান হচ্ছে 2। এবার আসেন, আমাদের চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এবং আমাকে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে 400, আর এর মান দেওয়া আছে হচ্ছে 5%, এবং এন এর মান দেওয়া আছে 2। তাইলে এখন আমরা হচ্ছে কি ফর্মুলাটায় বসিয়ে ফেলি, তাহলে রেজাল্ট আমরা পেয়ে যাব। একটু খেয়াল করি, পি এর মান দেওয়া আছে হচ্ছে 400, 1 যোগ আর এর মান দেওয়া আছে 5%, এবং এন এর মান দেওয়া আছে হচ্ছে 2। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করব। 5% মানে হচ্ছে কোনো কিছু শতাংশ দেওয়া থাকলেই বুঝতে হবে যে এর নিচে কি আছে, 100। মানে 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ। তার মানে 5/100, উপরে 2, 400। এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 100, আর উপরে 100 যোগ 5 পাওয়ার 2, 400। উপরে থাকবে হচ্ছে 105, নিচে থাকবে হচ্ছে 100 পাওয়ার 2। আমরা সকলেই জানি যে হচ্ছে পাওয়ার 2 মানে এটাকে 2 বার গুণ। তাহলে আমরা একটু যদি হচ্ছে ভেঙে লিখি, তাহলে আসবে হচ্ছে 400 গুণ হচ্ছে 105 গুণ হচ্ছে 105, নিচে হচ্ছে 100, নিচে হচ্ছে 100। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এটাকে 2 বার লিখলাম। যেহেতু পাওয়ার 2 আছে সেহেতু হচ্ছে এটাকে আমরা 2 বার গুণাকারে লিখলাম। এখন আমরা হচ্ছে এটাকে যদি কাটাকাটি করি, এটা দ্বারা এখানে কাটলে যায় হচ্ছে 4 বার, 4 দ্বারা 100-কে কাটলে যায় হচ্ছে 25 বার, 5 দ্বারা 105-কে কাটলে হয় 21, আর 5 দ্বারা কাটলে হয় হচ্ছে 5, 5 দ্বারা এটাকে কাটলে হয় হচ্ছে 21। তাহলে আমরা দেখতে পেলাম এখানে থাকে হচ্ছে 21, এখানে থাকে হচ্ছে 21, এখানে থাকে হচ্ছে 21। তাহলে আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে 21 গুণ হচ্ছে 21। 21 21 গুণ করলে মান হবে 441। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 21 গুণ 21 সমান হচ্ছে 441। তাহলে সঠিক উত্তর হচ্ছে 441।
পরবর্তী কোশ্চেনটায় চলে যাই। এখানে একটু খেয়াল করেন, এখানে কি বলা আছে? বলা আছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? এবার একটু খেয়াল করেন, এই ধরনের যখন ম্যাথ আসবে তখন আপনি কখনো এটাকে ম্যাথ বিশ্লেষণ করে করতে যাবেন না। ম্যাথ বিশ্লেষণ করে করতে গেলে কি হবে, তখন আপনার টাইম বেশি নষ্ট হবে, সেক্ষেত্রে আপনার পরীক্ষার অন্যান্য অংশের উপরে চাপ পড়বে। তো এই ধরনের ম্যাথগুলোকে আমরা কি করব, যে হচ্ছে অপশন টেস্ট করার মাধ্যমে করব। একটু খেয়াল করেন কি বলা আছে। 100 থেকে বড় হতে হবে, 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300 হবে, হলে সংখ্যা দুইটির অনুপাত কত হবে? তো প্রথমে আমরা দেখি, এটা নিয়ে কাজ করি। অনুপাত আসলে কিভাবে নির্ধারণ করে একটু খেয়াল করেন। যেহেতু দুইটার অনুপাত দেওয়া আছে, তাহলে মান আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা প্রথমে কাজ করব হচ্ছে অনুপাতগুলোর যোগফল করব। অনুপাতের যোগফল করলে কত হয়? 1 আর 9 যোগ করলে হয় হচ্ছে 10। 1 আর 9 যোগ করলে হয় হচ্ছে 10। তাহলে 10 যদি হয়, তাহলে প্রথম মানটা আসলে কত হবে? প্রথম মানটা দেখি যে এই অংশটা কত হবে। তাহলে প্রথম অংশটা একটু খেয়াল করি, 300 এর 1/10। তাহলে মান আসে কত? এটা দ্বারা এটাকে কাটলে হয় 30, এখানে হবে 30। তাহলে প্রথম অংশ যদি 30 হয়, তাহলে পরের অংশ হবে 270। তাহলে প্রথমটার ক্ষেত্রে উত্তর হচ্ছে 30 ইস্টু হচ্ছে 270। এখন একটু খেয়াল করেন যে 30 ইস্টু 270 বলছে যে 100 হতে বড় হইতে হবে, কিন্তু একটা সংখ্যা কি হয়ে গেছে, 100 থেকে ছোট হয়ে গেছে। তার মানে এটাকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। পরেরটা চলে আসি। এখানে বলা আছে 5 এবং 2 দুইটাকে যোগ করলে কত হয়? 2 যোগ 5 করলে হয় হচ্ছে 7। এখন প্রথম অংশটা আসলে কি হবে? ঠিক আগের নিয়মেই আমরা যদি চলে আসি, তাহলে দেখবো যে প্রথম অংশের মানটা হবে হচ্ছে 300 এর 2/7। এখন একটু খেয়াল করেন, এখানে বলা আছে যে বড় দুইটি পূর্ণ সংখ্যা হইতে হবে, কিন্তু 7 দ্বারা 300-কে কি করা যায় না, নিঃশেষে বিভাজ্য করা যায় না। তো যেহেতু 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেহেতু এখানে কখনোই পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে এই এই যে উত্তরটা, এটাকে আমরা নিতে পারবো না। আমি মনে হয় বুঝাইতে পারিনি। একটু খেয়াল করেন যে 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে প্রথম অংশ 2 এর অংশের মান কত হবে? 300 এর 2/7। 300 এর 2/7 হলে 7 দ্বারা কি করা যায় না, 300-কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। যেহেতু 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেহেতু এখানে মান পূর্ণ সংখ্যায় আসবে না। কিন্তু আমাকে এখানে চেয়েছে কিসে? পূর্ণ সংখ্যায় মান চেয়েছে। তার মানে এই উত্তরটা আমরা নিতে পারছি না, কারণ এটা উত্তর হবে না। তাহলে পরেরটা আমরা ট্রাই করি। দেখুন পরেরটা বলা আছে 2/3। তাহলে 2 এবং হচ্ছে 3, এই দুইটাকে যোগ করলে কত হয়? 5। তাহলে প্রথম অংশ কত হবে? প্রথম অংশ হবে হচ্ছে 300 এর 2/5। 5 দ্বারা এটাকে কাটলে হয় 60। 60 আর হচ্ছে 2 গুণ করলে হয় হচ্ছে 120। তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে প্রথম অংশ 2 এর মান পেলাম হচ্ছে 120। তাহলে 3 এর মান কত হবে? 300 থেকে যদি 120 বিয়োগ করি, তাহলে কত হবে? 180। এইবার একটু খেয়াল করি, 100 হতে বড় কি হয়েছে? বলছে যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300। তাহলে 120 এবং হচ্ছে 180 দুইটাই 100 থেকে বড়, এবং দুইটার যোগফল হচ্ছে 300। তাহলে 300 যদি হয়, তাহলে তাদের অনুপাত কত হবে? 2:3। এটাই আমাদের উত্তর ছিল। তাহলে সঠিক উত্তর কোনটা? 2:3। সঠিক উত্তর 2:3। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই এই যে অসমতার একটা প্রশ্ন এসেছে, এখানে একটু সবাই মনোযোগ দিবেন। অসমতা প্রশ্ন প্রত্যেক বিসিএস এ, মেন্টাল অ্যাবিলিটিতে অসমতার প্রশ্ন থাকেই। এটা লিখিততেও থাকে, প্রিলিতেও থাকে। অসমতা ছাড়া বিসিএস
সেট প্রশ্ন হয়েছে এরকম বিসিএস খুব কমই হয়েছে, তার মানে এখান থেকে 1 মার্ক আসার সম্ভাবনাটা খুবই বেশি। তো সেক্ষেত্রে একটু দেখি যে অসমতা বুঝতে হলে আগে বুঝতে হবে ব্রাকেট। আমি আবারও বলছি, আগে বুঝতে হবে ব্রাকেট জিনিসটা কি। আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট সচরাচর ইউজ করে আসছি এবং আগামীতেও করব, কিন্তু কেন করতেছি ফার্স্ট ব্র্যাকেট, কেন করতেছি সেকেন্ড ব্র্যাকেট, সেটে কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরে যাব। একটু খেয়াল করি। প্রথম হচ্ছে আমরা একটা সংখ্যা রেখা টানলাম। এখানে আছে হচ্ছে 0, এখানে আছে হচ্ছে -1, এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে -2। এইবার আমরা একটু খেয়াল করি ব্রাকেট জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ম্যাথমেটিক্সে প্রত্যেকটা ব্রাকেটের আলাদা করে মিনিং দেওয়া আছে। আপনি একটু দেখেন, যদি ফার্স্ট ব্রাকেট আপনি লিখেন, ফার্স্ট ব্রাকেটের মধ্যে 1 এবং 2, আমরা লিখলাম ফার্স্ট ব্রাকেটের মধ্যে 1 এবং 2, তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 এবং 2 বলতে 1 এবং 2 কে বুঝাবে না। তার মানে 1 এবং 2 বাদ, এই যে 1 এবং 2 বাদ, 1 এবং 2 বাদে ভিতরের যে অংশটা থাকে, 1 এবং 2 বাদে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে অংশটা থাকে, এইটাকে বুঝাবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আমি আবারও বলছি যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা 1 এবং 2 কে বুঝাবে না, 1 এবং 2 এর ভিতরে যে যতগুলো কোটি কোটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে বুঝাবে। তাহলে কতকে বুঝাইতে পারে? 1.2, 1.1, 1.07, এই সমস্ত সংখ্যাকে বুঝাবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু 1 এবং 2 কে বুঝাবে না। ক্লিয়ার? এবার আসি সেকেন্ড ব্র্যাকেট। দেখেন সেকেন্ড ব্র্যাকেটে যদি বলা থাকে 1 এবং 2, যে অ্যাজ লাইক এরকম যদি বলা থাকে সেকেন্ড ব্র্যাকেট 1 এবং 2, এটা দ্বারা বুঝাবে শুধুমাত্র 1, এই যে এই 1 আর হচ্ছে এই 2, আর কিছুই বুঝাবে না। তার মানে সেকেন্ড ব্র্যাকেট অর্থ মানে হচ্ছে শুধুমাত্র 1 এবং 2, আর কিছু না, আর কোনো কিছুই বুঝাবে না সেকেন্ড ব্র্যাকেট। এই কারণেই সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, কারণ শুধুমাত্র ওই দুইটা সংখ্যাকেই বুঝাবে, বা সেটের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে শুধু ওই এলিমেন্ট গুলোকেই বুঝাবে, এছাড়া অন্য কোনো কিছুকে বুঝায় না। ঠিক এই কারণেই ম্যাথমেটিক্সের সেটে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। আমরা অনেকেই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি ম্যাথমেটিক্সে, কিন্তু আসলে আমরা বুঝি না যে ম্যাথমেটিক্সে কেন সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে 1 এবং 2, তার মানে এটা দ্বারা বুঝাবে শুধুমাত্র 1 এবং 2 কেই, অন্য কোনো কিছুকে বুঝাবে না। এবার চলে আসি থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট যদি থাকে 1 এবং 2, তাহলে আপনারা একটু খেয়াল করেন, এখানে আছে থার্ড ব্র্যাকেটে 1 এবং 2, কি কি বলা আছে? ব্র্যাকেট থার্ড, কিন্তু হচ্ছে বলা আছে 1 এবং 2। তাহলে এটা দ্বারা আসলে কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে 1 এবং 2 সহ ভিতরের সব। তার মানে থার্ড ব্র্যাকেট 1 এবং 2 মানে হচ্ছে 1, 2 সহ ভিতরের সব। যদি ব্র্যাকেটের বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা ম্যাথমেটিক্সে ঢুকতে পারবো, যদি ব্র্যাকেটের বিষয়টা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ম্যাথমেটিক্সে আমরা ঢুকতে পারবো না। তাহলে প্রথমে আমি ব্র্যাকেটের বিষয়টা একটু ক্লিয়ার করলাম, এর পরবর্তীতে হচ্ছে আমি ম্যাথমেটিক্সে যাচ্ছি। এবার একটু দেখি, বলা হয়েছে যে x² - 7x + 12 ইজ লেস দ্যান ইকুয়াল 0 এর সমাধান সেট। তাহলে আমরা একটু খেয়াল করি, x² - 7x + 12 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা একটু ভেঙে লিখি, তাহলে x² - 4x - 3x + 12 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0।
তাহলে এখানে হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেকিং করলে আসে হচ্ছে x-4 আসবে, আর এখানে আসবে হচ্ছে x-3 is less than or equal 0। এইবার এবার একটা প্রবলেম তৈরি হয়েছে আমাদের, যে এখানে দুইটার গুণফল কি বলা আছে 0 থেকে ছোট। আবার একটু খেয়াল করেন, দুইটার গুণফল বলা আছে 0 থেকে ছোট, দুইটা রাশির গুণফল বলা আছে 0 থেকে ছোট। তো এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে যে দুইটা রাশির গুণফল কখন 0 থেকে ছোট হয়। একটু খেয়াল করি, দুইটা রাশির গুণফল তখনই 0 থেকে ছোট হবে যখন একটি অপরটির বিপরীত হবে। অর্থাৎ এইটা যদি প্লাস হয়, পজিটিভ হয়, আর এটা যদি নেগেটিভ হয়, এই দুইটা বেলাকে যদি গুণ করা হয় তখন গুণফল হবে 0 অপেক্ষা ছোট, 0 থেকে ছোট। তার মানে আবার বিপরীত পাশে যদি আমরা লিখি যে এইটা নেগেটিভ এবং হচ্ছে এইটা পজিটিভ, এই দুইটা ক্ষেত্রে যদি গুণ করা হয় এই দুইটা ক্ষেত্রে যদি গুণ করা হয় যে একটা নেগেটিভ এবং হচ্ছে কি একটা পজিটিভ, এই দুইটা ক্ষেত্রে যদি গুণ করা হয় তখনই হচ্ছে মান হবে 0 অপেক্ষা ছোট। তার মানে এখানে দুইটা শর্ত চলে আসে, যে x-4 এবং হচ্ছে x-3, এই যে যে দুইটার গুণফল 0 অপেক্ষা ছোট হবে কখন, যখন এইটা পজিটিভ হবে এইটা নেগেটিভ হবে, অথবা এইটা নেগেটিভ হবে এইটা পজিটিভ হবে। ওকে, তাহলে আমরা দেখি শর্ত দুইটা আসলে কি। আমাদের প্রথমে বলা ছিল যে হচ্ছে শর্ত নাম্বার 1, দুইটার গুণফল 0 অপেক্ষা ছোট, কি x-4 এবং হচ্ছে x-3 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে 0 অপেক্ষা ছোট, তাহলে শর্ত নাম্বার 1-এ বলা হলো x-4 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এবং x-3 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0। দেখেন, একবার আমরা ধরলাম x-4 কে পজিটিভ, আর একবার ধরলাম এইবার ধরলাম x-3 কে নেগেটিভ। এই দুইটাকে গুণফল করলে কিন্তু এই দুইটা রেজাল্ট আসে 0 থেকে ছোট। তাহলে এটাকে একটু সলভ করি। x x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, আর এখানে আসবে হচ্ছে x ইজ লেস দেন অর ইকুয়াল 3। তার মানে দেখলাম যে এটাকে সলভ করলে আসে হচ্ছে x এর মান আসে 4-এর থেকে বড় এবং হচ্ছে এখানে আসে x এর মান 3-এর থেকে ছোট। তাহলে এটাকে যদি আমরা একটু সংখ্যা রেখায় দেখাই, তাহলে এটা যদি হয় 0, এটা যদি হয় -1, 1, 2, 3, 4, বলা আছে x এর মান হচ্ছে কত 4 থেকে বড়। তার মানে 4 অপেক্ষা বড়, 4 অপেক্ষা বড় হইলে এই যে x এর মান দ্বারা বোঝাবে এই অংশটা। এবং পরের বার বলা আছে, পরের ক্ষেত্রে বলা আছে x এর মান 3-এর থেকে ছোট। তার মানে একটু দেখেন 3-এর থেকে ছোট হলে কোন মানগুলো বুঝাবে, এই মানগুলো বুঝাবে। তাহলে এটা এটা ছিল হচ্ছে কি আমাদের শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 1। এবার আমরা চলে যাই শর্ত নাম্বার 2-তে। তাহলে আগের বার এটাকে আমরা ধরেছিলাম কি পজিটিভ, এবার আমরা এটাকে ধরবো হচ্ছে নেগেটিভ। x-4 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0 এবং x-3 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আগের বার x-3 কে আমরা ধরেছিলাম 0 থেকে ছোট, এবার হচ্ছে আমরা 0 থেকে বড় ধরব, কারণ এই দুইটাকে গুণ করলেই এই রাশির গুণফল 0 অপেক্ষা ছোট আসবে। তাহলে এবার এটাকে সলভ করলে আসে x ইজ লেস দ্যান অর ইকুয়াল 4 এবং x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3। এবার একটু খেয়াল করি যে এখানে আমরা যদি সংখ্যা রেখায় বসাই, এটা যদি হচ্ছে 0 হয়, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এখানে হচ্ছে -1, তাহলে দেখেন x এর মান 4 এর থেকে ছোট, x এর মান 4 এর থেকে ছোট এবং সমান, এই যে 3-এর সমান এবং ছোট, মানে এটা এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে।
তাহলে এক্স এর মান 4-এর সমান এবং হচ্ছে কি 4 থেকে ছোট, তার মানে এখান থেকে 4 থেকে শুরু হয়ে এই দিকে। আর এক্স এর মান 3 অপেক্ষা বড় এবং 3-এর সমান। আচ্ছা, তার মানে আমরা দুইটা সমাধান পেলাম। এইটার মান তখনই 0 অপেক্ষা ছোট হবে যখন এক্স এর মান 4-এর থেকে বড় হবে আবার 3-এর থেকে ছোট হয়। তাহলে আপনারা একটু বাস্তবিক ভাবে হচ্ছে চিন্তা করেন, একটা সংখ্যা যেটা 4 থেকে বড় 3 থেকে ছোট, এটা কি হতে পারে কখনো? একটা সংখ্যার মান 4 থেকে বড় 3 থেকে ছোট, এটা কি বাস্তবিক হতে পারে? এটা বাস্তবিক হতে পারে না। একটা সংখ্যা যদি 4 থেকে বড় হয় তাহলে সে কখনোই 3 থেকে ছোট হতে পারবে না। তার মানে শর্ত নাম্বার 1 আমার কোনো যৌক্তিকতা নেই, কারণ কোনো সংখ্যা যদি 4 থেকে বড় হয় তাহলে সে 3 থেকে ছোট হতে পারে না। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কোথায়? কেস নাম্বার 2 তে। এবার একটু চলে আসি কেস নাম্বার 2 তে। কেস নাম্বার 2 তে বলা আছে এক্স এর মান 3 অপেক্ষা বড় অথবা সমান, তার মানে 3-এর সমান অথবা 3-এর থেকে বড়। আর এক্স এর মান বলা আছে 4-এর থেকে ছোট বা 4-এর সমান, তাহলে 4-এর থেকে ছোট বা 4-এর সমান। তার মানে আমার রেজাল্ট হবে হচ্ছে এই ভিতরের অংশটা, দুইটার ভিতরে কমন এরিয়া। দুইটার মধ্যে যে কমন এরিয়া হচ্ছে 3 এবং 4 সহ ভিতরের সব। 3 এবং 4 সহ ভিতরের সব। তার মানে আমরা থার্ড ব্র্যাকেটে শিখেছিলাম যে কোনো কিছু থার্ড ব্র্যাকেটে থাকা মানে হচ্ছে 3 এবং 4 সহ ভিতরে সব বুঝায়। তার মানে আমার অ্যাকচুয়াল রেজাল্টও হচ্ছে 3 এবং 4 সহ ভিতরে সব। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে সি, থার্ড ব্র্যাকেট 3,4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা যদি ফার্স্ট ব্র্যাকেট 3,4 দেন তাইলে হবে না, কারণ এই ফার্স্ট ব্র্যাকেট 3,4 দ্বারা বোঝায় 3 এবং 4 বাদে ভিতরে সব। কিন্তু আমার উত্তর হচ্ছে 3 এবং 4 সহ ভিতরে সব, কারণ এখানে ইকুয়াল সাইন আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সঠিক উত্তর হচ্ছে গ। এখানে বলা আছে যে কিছু মান দেওয়া আছে, কিছু মান দেওয়া আছে এবং সেটার বেস করে হচ্ছে কি এটার মান নির্ণয় করতে হবে। এখানে দেখেন কি কোন অংশটার মান নির্ণয় করতে হবে, এই অংশটার মান নির্ণয় করতে হবে। আমরা সিম্পলিফাই করে ফেলি, সিম্পলিফাই করে ফেললে হচ্ছে আপনার সুবিধা হবে। আর একটা কথা বলি, বিসিএস হচ্ছে লম্বা জার্নি, এখানে খুবই ধৈর্য নিয়ে পড়ে থাকতে হয়। আপনারা এখানে সাথে যারা যুক্ত আছেন অধিকাংশই ডাক্তার, আপনাদের সময়ও কম। তো তারপরেও বলবো যে হচ্ছে ম্যাথমেটিক্স এবং মেন্টাল অ্যাবিলিটি এখানে যতটা পারা যায় একটু এফোর্ট দিবেন, কারণ এখানে পিওর মার্কস। আপনি যদি 30টার ভিতরে 20টাও করতে পারেন 20-এ 20ই পাবেন, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে হচ্ছে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এখানে যদি আপনি এক্সপার্টাইজ হন তাহলে এখানে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর আপনারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং আপনাদের জন্য এখানে মার্কস তোলাটা কম্পারেটিভলি ইজি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে ম্যাথমেটিক্স তখনই ভালো করবেন বেশি বেশি প্র্যাকটিস করলে। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার এফিসিয়েন্সি, তার ফ্লুয়েন্সি ম্যাথমেটিক্সে হচ্ছে আরো বৃদ্ধি পাবে। তো আমরা সলভ করবো হচ্ছে এক্স প্লাস 2y হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি হচ্ছে সলভ করা শুরু করি, এটা দেওয়া আছে এখান থেকে আমি সলভ করা শুরু করলাম। এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আর ভেঙে লিখলাম না, কারণ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আপনারা জানেনই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেই মুহূর্তে এখানে যদি আসি, ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস হচ্ছে 4z স্কোয়ার, আর এটাকে ভাঙলে হয় হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4xz প্লাস হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে কি করেছি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি, এ স্কোয়ার 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন আমরা যোগ করি, এক্স স্কোয়ার আছে এখানে একটা, আর এখানে এক্স স্কোয়ার আছে হচ্ছে 4টা। তাহলে 4টা আর একটা মিলে হয় হচ্ছে 5টা এক্স স্কোয়ার। এখানে আছে ওয়াই স্কোয়ার 4টা, এখানে আছে একটা, 5টা ওয়াই স্কোয়ার। এখানে জেড স্কোয়ার আছে 4টা, এখানে জেড স্কোয়ার আছে একটা, এখানে হচ্ছে
5টা জেড স্কোয়ার। এরপরে আমরা নিয়ে আসি এই টার্মটাকে 4xy প্লাস 4yz প্লাস হচ্ছে 4zx। এখন এই তিনটা থেকে আমরা কি করতে পারি, 5 কমন নিতে পারি, তাহলে হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। আর এখান থেকে 4 কমন নিলে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স। এখন একটু খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে কত, 2। তাহলে 5 × 2 প্লাস 4 এটার মান দেওয়া আছে কত, 1। তাহলে 4 হচ্ছে 1। তার মানে 5 গুণ 2 করলে হয় 10, যোগ হচ্ছে করলে হয় 4, সমান হচ্ছে কত, 14। তার মানে দেখা গেল যে এটার মান আসছে কত, 14। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, 14। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন এখানে বলা আছে যে এটা হলে এক্স এবং ওয়াই এর মান কত হবে। আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের কোশ্চেন কখনোই করতে যাবেন না, ঠিক আছে? এগুলো করতে গেলে হচ্ছে টাইম বেশি লাগে, আর যদি করতে চান তাহলে করতে পারেন, বাট আমি সবসময় মনে করি হচ্ছে এগুলো অপশন টেস্ট করে করাই ভালো। অপশন টেস্ট কিভাবে করবো, মান বসাই দিব সরাসরি। 3 বসাই, 3 3 আর 9, 6 বসাই, মাইনাস হচ্ছে 6 সমান সমান 3, মিলে গেছে। এখানেও বসাই যে হচ্ছে 3 5 হচ্ছে 15, এখানে 6 বসাই, যোগ 6, 15 যোগ 6 21, দেখেন মিলে গেছে। তার মানে অ্যান্সার হবে কোনটা, এটা। এখন আপনাদের কাছে মনে হতে পারে আসল নিয়মটা আসলে কি। নিয়মটা যদি আমরা সলভ করতে যাই তাহলে হচ্ছে 3x মাইনাস ওয়াই, এটা হচ্ছে বিকল্প নিয়ম, মানে অ্যাকচুয়াল নিয়ম যেটা আর কি। আর হচ্ছে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 21। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি, ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে 8x, এখানে থাকবে হচ্ছে 24, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 24 বাই হচ্ছে 8 সমান হচ্ছে 3। তাহলে এটা যদি 3 হয়, তাহলে এখানে আমরা এই মান বসাই দেই, যে কোনো একটা মান বসাই দিই, এখানে নিয়ে আসি 5 × 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 21 মাইনাস 15 সমান হচ্ছে 6। তার মানে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কত হলো, 3,6। এই উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে 3,6। তাহলে আমি দেখালাম দুই ভাবেই ম্যাথটা করা যায়। একটা ওয়ে হচ্ছে আপনি এই মানগুলোকে বসাবেন, বসিয়ে যদি অ্যান্সার চলে আসে, মানে দুই সাইড মিলে যায়, তাহলে সেটাই হবে উত্তর। আমি আসলে এই ম্যাথগুলোকে সবসময় অপশন টেস্ট দ্বারাই করতে পছন্দ করি। অপশন টেস্টের সুবিধাটা হচ্ছে যে আপনি দ্রুত করতে পারবেন, সব ম্যাথ করতে হয় না, অপশন টেস্ট দ্বারাও কিছু ম্যাথ করা যায়। তবে এখানে বিসিএস এর কোশ্চেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে অপশন টেস্ট শুরু করবেন শেষের দিক থেকে, কারণ অ্যান্সারটা আসলে সবসময় ম্যাক্সিমাম টাইমই শেষের দিকেই থাকে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলা আছে যে হাফ ইন্টু এত হলে এক্স এর মান কত। তাহলে আমাকে এখানে বলা আছে হাফ ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার x - 3 প্লাস হচ্ছে 1। এবার আসি, হাফকে আমরা হচ্ছে এটার সাথে যদি গুণ করি তাহলে কি কি লেখা যায়। এখানে ডান সাইডে মনে হয় হচ্ছে 0 হবে, 0 হবে, বের করা যাবে। ডান সাইডে 0 আছে। তো দেখি প্রশ্নটা যে উঠানো হয়েছে এর ডান সাইডে 0 আছে, একটু কাইন্ডলি কারেকশন করে নেন, এখানে 0 হবে একটা। বলা আছে হাফ ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার x - 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে, এটা হচ্ছে অ্যাকচুয়াল
প্রশ্ন যে হাফ ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে যেহেতু এটা নিচে আছে, আমরা এটা নিচে দিয়ে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে হবে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। ফোর ইজ ইকুয়াল টু জিরো। টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর, জিরো হবে না, ফাইভ হবে, ফাইভ হচ্ছে সিক্স হলে হচ্ছে একটা ভুল আছে আর কি। আহ, এই কোশ্চেনটা হচ্ছে এখানে জিরো হবে অথবা হচ্ছে ফাইভ হবে, একটু কারেকশন করে নেন এখানে। আমার সঠিক মনে নাই, কিন্তু এখানে ফাইভ অথবা সিক্স বা এরকম একটা সংখ্যা হবে। আমরা দেখি এটাকে একটু সমাধান করা যায় কিনা আর কি, ফাইভ বা সিক্স বসিয়ে। মানে এটাই হচ্ছে কোশ্চেনটা এরকম ছিল আর কি, হয়তো প্রিন্টিং মিস্টেকে আসে নাই। ফোর ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ হবে। তার পরবর্তীতে টু টু দি পাওয়ার মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর হবে। দ্যাট মিনস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে টু স্কোয়ার। তাহলে আমরা এই ওয়ানটাকে যদি পাঁচ থেকে বিয়োগ করি তাহলে ফোর পাই, ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারি। তাহলে উভয় পাশে যেহেতু বেস টু আছে সেহেতু হচ্ছে আমরা কি করতে পারি, এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে টু লিখতে পারি, কারণ এই টু টু বেস কে আমরা বাদ দিয়ে দিতে পারি, পাওয়ার সমান হবে। যদি বেস সমান হয় তাহলে মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে পাওয়ারও সমান হয়, তখন আমরা কি করতে পারি, বেসকে বাদ দিয়ে দিতে পারি। তো তখন এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু টু হবে, ইকুয়াল টু হচ্ছে দুইটাকে যোগ করলে ফোর প্লাস টু করলে হয় হচ্ছে সিক্স। তাহলে একটু কারেকশন করে নেন, সঠিক উত্তর হচ্ছে সিক্স। তাহলে এখানে হাফ ইন্টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ হবে। এটা আসলে একটু প্রিন্টিং মিস্টেকের কারণে আসে না, এটা একটু কারেকশন করে নেন, কারেকশন করে নেন। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে সিক্স। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে বলা আছে যে এত হলে এক্স এর মান কত হবে। তাহলে আমরা জানি যে হচ্ছে লগ, এখানে কোশ্চেনটা একটু অন্যভাবে লেখা হয়েছে, আপনারা একটু সঠিকভাবে লিখে নেন। এখানে রুট ওভার এইট হবে বেইজ আকারে, এখানে হবে এক্স আর এখানে মান হবে হচ্ছে থ্রি। এটা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন, ঠিক আছে। 46-এর কোশ্চেনটা এরকমই ছিল যে বেইজে ছিল হচ্ছে রুট ওভার এইট এবং হচ্ছে এখানে মান ছিল এটা, এবং এটা ছিল হচ্ছে এক্সট্রা ছিল হচ্ছে এর মান হিসেবে, দুইটা একসাথে ছিল না, এটা হবে এইখানে ওভার এইটটা। আচ্ছা, এবার আমরা লগের নিয়ম অনুসারে জানি যদি লগের লগ যদি উঠে যায় তখন বেইজের পাওয়ার আকারে এই সংখ্যাটা চলে যাবে আর এইটা হচ্ছে বাম পাশে থাকবে। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার এইট হোল টু দি পাওয়ার থ্রি সমস্ত এক বাই তিন। তাহলে আমরা সলভ করি। রুট ওভার এইট কে হচ্ছে আমরা লিখতে পারি কি টু কিউব লিখতে পারি, রুট থাকলো, আর এটাকে লিখতে পারি হচ্ছে টেন বাই থ্রি। পরের লাইনে যদি আমরা লিখি, আর ডান পাশেই লিখি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুটকে আমরা ভেঙে লিখলাম টু টু দি পাওয়ার থ্রি বাই টু, কারণ রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ, তাহলে হাফের সাথে তিন গুণ হইলে থ্রি বাই টু হয়।
আর এটার পাওয়ার আকারে থাকে হচ্ছে 10/3। এবার একটু খেয়াল করি যে পাওয়ারের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে 3 সাথে 3 ক্যান্সেল হয়ে গেল, আর এটার সাথে এটা থাকলো, কাটলো, হলো 5। তাহলে এক্স এর মান কত হইলো? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তার মানে সঠিক উত্তর হচ্ছে 32। সঠিক উত্তর 32। সঠিক উত্তর 32। পরবর্তী কোশ্চেনে চলে যাই। 1 হতে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? কি বলা আছে? 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? একটু খেয়াল করি, এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেটার সাথে আমরা মিলানোর চেষ্টা করব, কিন্তু আসলে আমরা উত্তর পাবো কিনা জানি না, কারণ কোশ্চেনটা একটু এলোমেলো ছিল। তাহলে 1 হতে বড় 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটা 16 দ্বারা বিভাজ্য, মানে 16 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 30 দ্বারা, 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে একটু দেখি বিষয়টা কেমন। তাহলে 1000কে আমরা 30 দ্বারা ভাগ করি। 30 দ্বারা ভাগ করলে 3 বার যায়, এখানে থাকে 90, থাকে 10, 100, আবার যায় 3 বার, তাহলে এখানে থাকে হচ্ছে 90, এখানে থাকে 10। তার মানে এখানে রেজাল্ট আসছে 33 পয়েন্ট সামথিং। তার মানে আমরা দেখলাম যে এখানে 30 দ্বারা 1000কে ভাগ করলে কয়টা সংখ্যা পাওয়া যাবে? 33টা। কতটা পাওয়া যাবে? 33টা সংখ্যা পাওয়া যাবে। এখন বলছে যে 16 দ্বারা বিভাজ্য নয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে দেখতে হবে যে 16 দ্বারা বিভাজ্য না এবং 30 দ্বারা বিভাজ্য, এটা বের করার জন্য আমরা 16 এবং 30-এর লসাগু বের করব। 16 এবং হচ্ছে 30 এর লসাগু হচ্ছে, লসাগু যদি বের করি আমরা মান পাবো হচ্ছে 240। 16 এবং 30-এর লসাগু হচ্ছে 240। লসাগু মানে হচ্ছে এই সংখ্যাকে 16 দ্বারাও ভাগ করা যাবে, এই সংখ্যাকে 30 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে এখন আমরা দেখব যে যে সংখ্যাটিকে 16 দ্বারাও ভাগ করা যায়, 30 দ্বারাও ভাগ করা যায়, এরকম সংখ্যা 1000-এর মধ্যে কতটি আছে। তাহলে 240 ভাগ হচ্ছে 1000 যাবে হচ্ছে 4 বার। 4 বার গেলে হচ্ছে থাকে হচ্ছে 0, 4 4 16 6, হাতে আমার 1, 4 2 8 আর 1 9, তাহলে 960, আর এখানে থাকবে হচ্ছে 40। তাহলে হচ্ছে 1000-কে হচ্ছে যদি আমরা ভাগ করি, তাহলে হচ্ছে থাকবে 960, এখানে থাকবে হচ্ছে 40। তাহলে দেখলাম যে 240 দ্বারা 1000-কে ভাগ করা যায় এরূপ সংখ্যা আছে হচ্ছে কয়টা? 4টা। আর 30 দ্বারা ভাগ করা যায় এরূপ সংখ্যা আছে 30টা। তার মানে দেখা গেল যে 30 দ্বারা ভাগ করা যায়, যার ভিতরে 16 দ্বারাও ভাগ করা যায় এরূপ সংখ্যা আছে 4টা। তার মানে মোট যে 33টা সংখ্যা আছে, সেই 33টা সংখ্যা থেকে এই 4টা সংখ্যা কি হবে? বাদ যাবে। তার মানে আমাদের বলা আছে যে 1 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেখানে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য, এই টোটাল সংখ্যাটা হচ্ছে 33 মাইনাস হচ্ছে 4 সমান সমান হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে 29। এখানে অ্যান্সার নেই। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হচ্ছে 29। আপনারা একটু লিখে নেন, সঠিক উত্তর হবে 29। এইবার আসা যাক সিলিন্ডার। সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? এবার একটু খেয়াল করেন, সিলিন্ডার তো আসলে আমরা বলতে বুঝি গ্যাসের সিলিন্ডার, কিন্তু হ্যাঁ গ্যাসের সিলিন্ডার সিলিন্ডার আকৃতির, কিন্তু ওটা আসলে অ্যাকচুয়াল সিলিন্ডারটাকে বোঝা যায় না। অ্যাকচুয়াল সিলিন্ডার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে পাইপ। আমরা যে বাসা বাড়িতে যে পাইপ গুলো ইউজ করি সেটা হচ্ছে অ্যাকচুয়াল সিলিন্ডার। এই যে পাইপ, দেখেন এখানে বলা আছে যে একটি
সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এই অংশটার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। এই যে এই বৃত্তীয় তলের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এবং বলা আছে কি এর উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। এই যে এই উচ্চতাটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন বলছে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত। তাহলে দেখেন উহার তলগুলি কয়টা, এখানে একটা তল আছে, এই চারপাশে একটা তল আছে, আবার নিচে একটা তল আছে। তার মানে মোট তল হইলো কয়টা, মোট তল হইছে 3টা। তাইলে আমরা যদি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 2 পাই r² প্লাস 2 পাই r/l সরি 2 পাই r/h। এখানে আর দ্বারা বোঝায় হচ্ছে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এখন এখানে 2 আসছে কেন, কারণ হচ্ছে এখানে দুইটা, এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই কারণে 2 পাই r² আসছে। আর এই যে যে বাঁকানো যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই r/h। তাহলে এখন আমরা মান বসাই, মান বসাইলে কি হবে, 2 পাই r² মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2 স্কোয়ার, আর 2 পাই r এর মান হচ্ছে 2, এইচ হচ্ছে 6। ওকে, এবার আমরা লিখি, এখানে হয় 4, 4 গুণ 2, তার মানে হচ্ছে কত 8 পাই, প্লাস হচ্ছে 6, 2 12, আর হচ্ছে গুণ করলে হয় হচ্ছে 24 পাই। 24 পাই আর হচ্ছে 8 পাই যোগ করলে হয় হচ্ছে 32 পাই। এটাই উত্তর। তাহলে সঠিক উত্তর কত, 32 পাই। সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই r² প্লাস 2 পাই r/h, সেটাকে হচ্ছে আমরা মান বসাইলে রেজাল্ট পেলাম হচ্ছে 32 পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে 32 পাই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এক কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 28 ডিগ্রি এবং হচ্ছে 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন আকৃতির, বলা আছে ত্রিভুজটি হচ্ছে কোন আকৃতির। এখন এখানে একটু খেয়াল করি, বলা আছে হচ্ছে 28 আর হচ্ছে কত 32, 62। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে অপর যে কোণটা সেই কোণটাকে ধরলাম আমরা এক্স। তাহলে শর্ত মতে কি হবে, 28 ডিগ্রি যোগ হচ্ছে 62 ডিগ্রি যোগ হচ্ছে x ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে 180। এবার একটু খেয়াল করেন, তার মানে 28 আর হচ্ছে 62 এই দুইটাকে যোগ করলে হয় হচ্ছে 90 যোগ এক্স ইজিক্যাল টু হচ্ছে 180। তাহলে এই 180 থেকে 90-কে বাদ দিলে এক্স এর মান আসে হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে যেহেতু একটা কোণ হচ্ছে কত সমকোণ, সুতরাং ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলা হয়, সেই ত্রিভুজকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখলাম যে 28 ডিগ্রি এবং হচ্ছে কি 62 ডিগ্রি, এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ এবং বাকি যে কোণটা সেই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। দ্যাট মিনস একটা কোণ সমকোণ। তো একটা কোণ সমকোণ হওয়ায় এই ত্রিভুজের মান হচ্ছে, এই ত্রিভুজটাকে বলা হবে কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সঠিক উত্তর কি, সমকোণী ত্রিভুজ। এবার কি বলছে একটু খেয়াল করি, বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, কি বলছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত, একটু খেয়াল করি, পরিলিখিত পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। একটু একটু আমরা খেয়াল করি ভাষাটা, পরিলিখিত, পরিলিখিত শব্দের অর্থ হচ্ছে বাহিরের দিকে, পরিমাণে হচ্ছে বাহিরের দিকে। আর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তার মানে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম যেটার বাহু হচ্ছে কত 4 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার।
এর বাহিরে কি আছে? একটা বৃত্ত আছে। পরিলিখিত বৃত্ত না, পরিলিখিত বৃত্ত যেহেতু বলা আছে, সুতরাং বৃত্তটা কোথায় থাকবে? বৃত্তটা থাকবে এই যে বর্গক্ষেত্রটা আছে তার বাহিরে থাকবে। আচ্ছা, এখন কি বলছে যে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন একটু খেয়াল করি, এই যে আমরা যদি এই কর্ণটা টেনে দেই, এই বর্গক্ষেত্রের কর্ণটা যদি টেনে দেই, তাহলে আমরা প্রথমে কর্ণটাকে বের করি। তাহলে কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র √2 ইন্টু হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহু, এক বাহু। তার মানে এক বাহু হচ্ছে কত? 4। তার মানে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? √2 ইন্টু হচ্ছে 4, দ্যাট মিনস হচ্ছে 4√2। এবার একটু খেয়াল করি, এই যে যে কর্ণটা, এই কর্ণটাই কি? এই যে যে বৃত্তটা আছে বাহিরের দিকে পরিলিখিত যে বৃত্ত, সেই বৃত্তের হচ্ছে কি এই কর্ণটাই হচ্ছে এর ব্যাস। এই কর্ণটা হচ্ছে কি এই বৃত্তের ব্যাস। আমরা যদি হচ্ছে এটাকে একটু আরেকবার আঁকি, এটা ছিল হচ্ছে যে বর্গ, এবং হচ্ছে এটা ছিল হচ্ছে এর সাথে বৃত্ত। তাহলে দেখেন এই বৃত্তের ব্যাস হচ্ছে কিন্তু এই কর্ণটা। তাহলে এই কর্ণটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস যদি হচ্ছে আপনার 4√2 হয়, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে এর অর্ধেক, এই যে এই অংশটা হবে ব্যাসার্ধ। তাহলে এই যে যে বৃত্তটা বাহিরে আছে, এই বাহিরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কর্ণের অর্ধেক। ব্যাসার্ধ হবে হচ্ছে কর্ণের অর্ধেক। কর্ণটা হচ্ছে 4√2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 2√2। 2√2। তার মানে আমরা কি পেলাম? বৃত্তের ব্যাসার্ধ পেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি পেয়ে যাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ হচ্ছে পাই ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 2√2 হোল স্কোয়ার। তার মানে এটাকে করলে আসে হচ্ছে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 পাই। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত? 8 পাই। তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 8 পাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কণিক। কণিক শব্দটি নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায়? কণিক শব্দটিতে হচ্ছে মোট কয়টি বর্ণ আছে? বিন্যাস বলছে। কি বলছে? বিন্যাস। একটু খেয়াল করেন, এ আর বি এই দুইটা হচ্ছে একটা বিন্যাস, কিন্তু যদি বি আর এ হয়, তাহলে এখানে হচ্ছে কি আরেকটা বিন্যাস হয়ে যায়, তখন বিন্যাস হয় কি? দুইটা। একটু খেয়াল করেন, যদি আগে পিছে হয়ে যায় তখন বিন্যাস চেঞ্জ হয়, কিন্তু সমাবেশ কিন্তু চেঞ্জ হয় না। কারণ এ আর বি মিলে যে দল, বি আর এ মিলে কিন্তু একই দল, একটাই দল বুঝায়। এ বি মিলে যে দল এবং বি আর এ মিলেও কি একই দলকেই বুঝায়। কিন্তু বিন্যাসের বেলায় এ বি মিলে যে বিন্যাস, বি এ মিলে কিন্তু আলাদা বিন্যাস হয়ে যায়। বিন্যাস মানে হচ্ছে সাজানো। তো সাজানো একটা যদি আগে পরে চলে যায়, তখন কি হয়ে যায়? সাজানোটা চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে বিন্যাসে অবশ্যই কি মাথায় রাখতে হবে, যে যদি কেউ কার অবস্থান চেঞ্জ করে তাহলে বিন্যাস চেঞ্জ হয়ে যায়, বিন্যাস আলাদা নতুন একটা বিন্যাসে পরিণত হয়। কিন্তু দল গঠন বা সমাবেশ যখন আমরা শিখবো, তখন দেখবো যে এ এবং বি মিলে যে একটা দল হয়, বি এ মিলেও কি হবে? সেম দলই হবে। তখন একে একজন আগে একজন পরে গেলেও দল চেঞ্জ হয় না, দল একটাই থাকে। তাহলে এখন এখানে কণিক, কণিকে কয়টা বর্ণ আছে? মোট বর্ণ আছে হচ্ছে কয়টা? 5টা। সি আছে 2টা, আর বাকি সব হচ্ছে কত? একটা করে। বাকি বর্ণ হচ্ছে কয়টা করে? বাকি বর্ণ একটা করে। ঠিক আছে। তাহলে এখানের বিন্যাস কি হবে? আমরা বিন্যাসের ফর্মুলা কি জানি? এন পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। এখানে দেখেন
আমাদের হচ্ছে মোট বর্ণ আছে কয়টা? মোট বর্ণ আছে হচ্ছে 5টা, তার মানে হচ্ছে কি হবে 5 ফ্যাক্টরিয়াল। এর ভিতরে সি আছে কয়টা? 2টা। এই 2টা দ্বারা কি হবে? ভাগ হবে। 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত গুণ, 1 2 3 4 5। আর 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত গুণ। 2 দিয়ে কাটলে 4 5 20, 3 20 হচ্ছে 60। অ্যান্সার হচ্ছে কত? 60। তাহলে সঠিক উত্তর কত? 60। তাহলে কণিক শব্দটিকে মোট কত ভাবে বিন্যাস করা যায়? 60 ভাবে। এবার আসে, এবার আমাদের একটা সেটের প্রশ্ন আসছে যে 7, যদি x such that x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x ইজ গ্রেটার দেন হচ্ছে 150, হলে পি অফ এর মান কত? পি অফ এর মান হচ্ছে পাওয়ার অফ এ সেট, মানে শক্তি সেট। শক্তি সেটটাকে সেটা আমরা পরে আলোচনা করছি। বলছে যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং 150-এর থেকে ছোট হইতে হবে। তাহলে 5 এবং 7-এর লসাগু নেই, 5 এবং 7-এর লসাগু 35। তাহলে 35 যদি হয়, তাহলে 5 এবং 7 দ্বারা যদি বিভাজ্য হইতে হয়, তাহলে সেই সংখ্যাকে অবশ্যই 35 দ্বারা বিভাজ্য হইতে হবে। কত দ্বারা বিভাজ্য হতে হবে? 35 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 35 দ্বারা বিভাজ্য কিন্তু 150-এর থেকে ছোট এরকম কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। 35, 70, 105 আর হচ্ছে 140। তার মানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। যে 4টা সংখ্যা 35 দ্বারা যেহেতু বিভাজ্য, সুতরাং 5 এবং 7 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা কয়টা সংখ্যা পেলাম? মোট পেলাম 4টা সংখ্যা। তাহলে এরকম সংখ্যা আছে কয়টা? 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং 150-এর থেকে ছোট এরকম সংখ্যা কয়টা? 4টা। তাহলে আমরা এইটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ সেটের মান কত হবে? এ সেটের মান হবে হচ্ছে 35, 70, 105 আর হচ্ছে 140। এবার একটু খেয়াল করেন, এখানে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, কারণ সেটের মান হচ্ছে 35, 70, 105, 40। এই যে সেটের যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা দ্বারা বুঝায়, শুধুমাত্র এই 4টা সংখ্যাকেই বুঝায়, আর অন্য কোনো কিছুকে বুঝায় না। তার মানে পাওয়ার অফ এ কি হবে? এখানে এলিমেন্ট কয়টা, মোট কয়টা মান আছে? মোট সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। তাহলে 4টা যদি হয়, পাওয়ার অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে পাওয়ার অফ এ মানে শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 16টা। শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 16। তাহলে 5 এবং 7 দ্বারা যদি বিভাজ্য 150-এর থেকে ছোট এরকম যদি কোনো সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা উপাদান পাবো কয়টা? উপাদান পাবো 4টা। তাহলে 4টা যদি উপাদান হয়, এক্ষেত্রে শক্তি সেটের সংখ্যা হবে কতটি? শক্তি সেটের সংখ্যা হবে হচ্ছে 16টি। কারণ আমরা জানি যতটি উপাদান 2 টু দি পাওয়ার ততটি সমান হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। সঠিক উত্তর 16। এবার বলছে একটি থলিতে পাঁচটি পাঁচটি লাল সরি 5টি নীল, 10টি সাদা এবং হচ্ছে কি 20টি কালো বল আছে। দৈবচয়ন একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা দেখি মোট হচ্ছে কত? 5টি হচ্ছে নীল, 5 নীল, 10 হচ্ছে সাদা, 5 নীল, 10 সাদা, আর হচ্ছে কি 20টি কালো। তাহলে 20টি হচ্ছে কি কালো বল আছে। তাহলে বলছে যে একটি বল যদি তোলা হয় সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। কি বলছে? সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা একটা জিনিস জানি যে কোনো ঘটনার মোট সম্ভাব্যতা হচ্ছে 1। কোনো ঘটনার মোট সম্ভাব্যতা কত? 1। তাহলে আমরা যদি সাদা বল তোলার সম্ভাবনাটাকে বের করতে পারি, তারপরে আমরা কি করব? 1 থেকে সাদা যে বের হওয়ার যে সম্ভাবনা সেটাকে বিয়োগ করলে সাদা না হওয়ার সম্ভাবনাটা পাওয়া যাবে। তাহলে আমরা একটু চেষ্টা করি। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, বলটি সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা
মোট ঘটনা হচ্ছে কত? 10 আর 5 15 আর হচ্ছে 20। মোট ঘটনা হচ্ছে কয়টা? 35টা। তাহলে মোট ঘটনা আর সাদা হওয়ার সম্ভাবনা, সাদা বল আছে কয়টা? 10টা। তার মানে হচ্ছে 10। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 10/35। এটাকে যদি আমরা কাটাকাটি করি 2, নিচে হচ্ছে কত? 7। তাহলে সাদা হতে পারবে এরকম সম্ভাবনা হচ্ছে কত? 2/7। তাহলে সাদা না হবার সম্ভাবনা 1 - 2/7, কারণ মোট প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে 1 থেকে যদি আমরা 2/7কে বিয়োগ করি তাহলে কি পাবো? সাদা না হওয়ার সম্ভাবনা। অর্থাৎ কি হবে? অ্যান্সার হচ্ছে হবে 5/7। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত? 5/7। সাদা না হওয়ার সম্ভাবনা 5/7। আর যদি প্রশ্ন আসতো সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে 2/7। যদি প্রশ্নে বলতো সাদা হওয়ার সম্ভাবনা, তখন অ্যান্সার হচ্ছে 2/7। যেহেতু বলছে সাদা না হওয়ার সম্ভাবনা, সেহেতু হচ্ছে উত্তর হচ্ছে কত? 5/7। এবার বলছে কি দেখেন, যে একজন লোক উত্তর পশ্চিম দিকে, একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমরা যদি এটাকে একটা রেখায় টানি, আমরা জানি এই দিকটা হচ্ছে কি দিক? পূর্ব দিক। ঠিক আছে। এদিকটা হচ্ছে পূর্ব, এদিকটা হচ্ছে কি? পশ্চিম। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। কোশ্চেনে বলা আছে একটি লোক উত্তর পশ্চিম দিকে, তাহলে উত্তর এবং পশ্চিম এই বরাবর একটি লোক আছে। এখানে ধরলাম এ, এ এতে হচ্ছে কি লোকটা আছে উত্তর পশ্চিম মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে যায়? এইদিকে যায়। ঘড়ির কাঁটা কোথায়? এই দিক বরাবর চলে। সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ঘুরলে সে কোথায় আসবে? এই যে বি পয়েন্টে আসবে। তাহলে এখানে কত হলো? 90 ডিগ্রি। ঘুরে কোথায় সে আসলো? বি পয়েন্টে আসলো। এবার কি বলছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে কোনটা? এটা কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 হয়, সে আরো 90 ঘুরবে। তাহলে ঘুরে কোথায় আসবে? এই বরাবর আসবে। তাহলে এটা হলো 180 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এইদিকে ঘুরবে। এখানে আসলো। তাহলে এই পয়েন্টটা কত হলো? সি পয়েন্টে আসলো। এই যে ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি ঘুরে এসে সি পয়েন্টে আসলো। এরপর কি বলছে? তারপর একই দিকে, একই দিকে মানে হচ্ছে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একই দিকে মানে হচ্ছে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সে আরো কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি। তাহলে আরো 90 ডিগ্রি ঘুরলো। তাহলে এখন তার অবস্থান হচ্ছে কোথায়? এখানে 90 ডিগ্রি, এখান থেকে এটুকু। তাহলে তার অবস্থান হচ্ছে ডি। এখন একটু খেয়াল করেন, ডি অবস্থান, সে কোন দিকে মুখ করে আছে? ডি অবস্থানটা কোন দিকে? এইদিকে হচ্ছে পূর্ব, এইদিকে হচ্ছে দক্ষিণ। তার মানে ডি অবস্থানে সে কোথায় মুখ করে আছে? দক্ষিণ পূর্ব দিকে। তাহলে সঠিক উত্তর কোথায় হবে? দক্ষিণ পূর্ব। সঠিক উত্তর দক্ষিণ পূর্ব। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু খেয়াল করি, নিচের শব্দগুলির অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজানো যায়। ঠিক আছে। তাহলে দেখেন সবগুলোর আগেই কি আছে? পি আছে। সবগুলোর আগেই কি আছে? পি আছে। পি আছে। তার মানে এখন দেখতে হবে পি এর পরে কোন সংখ্যাটা আগে আছে। অভিধানে তো এবিসিডি আকারে আসে, তাহলে আগে দেখতে হবে যে পি এর পরে আর, ও, ই, আর, এ। তার মানে কি আছে? এ আছে যেহেতু, তার মানে 3 নাম্বার সংখ্যাটি অভিধানে সবার আগে আসবে। 3 নাম্বার যে প্যাস্টেল দেওয়া আছে, প্যাস্টেলটা সবার আগে আসবে। গেল এটা। এরপরে দেখেন ই আছে, আর আছে, আর আছে, ও আছে। তাইলে আর, ও, ও এবং ই এর ভিতরে কোনটা আসবে? ই আগে আসবে। এবিসিডি ই। তার মানে আসবে হচ্ছে 3 5, 5 নাম্বার। তার মানে এটাও শেষ, এটাও শেষ। এরপরে কি আসে? আর আছে। আর, ও এবং আর। তার মানে আর, আর, ও এর ভিতরে কোনটা আগে আসবে? এটা আসবে। তার মানে
কত আসলো? 4 নাম্বার আসলো। 3 5 4। এইবার দেখেন এখানে একটা প্রবলেম আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে। তাইলে আমরা চলে যাব পরের বর্ণটায়। পরের বর্ণটায় আছে ও, এখানে আছে এ। তার মানে এই এটা আগে আসবে আর এই ওটা পরে আসবে। তারপরে আসবে হচ্ছে 2 এবং এর পরে আসবে হচ্ছে 1। দ্যাট মিন্স হচ্ছে 1। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে যে আমরা যদি অভিধান অনুসারে সাজাই, তার মানে প্যাস্টেল আসবে সবার আগে, তারপরে আসবে হচ্ছে পেবেল আসবে, তারপরে হচ্ছে 4 নাম্বার আসবে পোস্টাল, তারপরে আসবে প্রাগম্যাটিক, তারপরে আসবে প্রোটেক্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা হবে? হ, 3 5 4 2 1। 3 5 4 2 1। এইবার আসা যাক, কি বলছে, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ছবিটির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি? এবার এই যে যে সম্পর্ক বিবেচনায় আমরা একটু দৃষ্টিপাত করি। দেখেন কি বলা হয়েছে, একজন, একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা। তাইলে আমরা এখানে ধরলাম এখানে আছে হচ্ছে সেই এ, এ হচ্ছে কে? সেই মহিলা। টেকনিক্যাল হেল্প দরকার। এ হচ্ছে সেই মহিলা, একজন পুরুষের দিকে ইঙ্গিত করলো, একজন পুরুষ। বি হচ্ছে সেই পুরুষ, বি হচ্ছে সেই পুরুষ। বি হচ্ছে সেই পুরুষ, পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা, এই মহিলা বলল তার ভাইয়ের, মানে এই পুরুষের ভাই, পুরুষের ভাই হচ্ছে কে? সি। তার মানে এই পুরুষের ভাই হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে কি হলো? পুরুষের ভাই, পুরুষের ভাই হচ্ছে সি। ওকে ফাইন। বলছে তার ভাইয়ের বাবা, তার বি এর ভাই হচ্ছে সি, সি এর বাবা, সি এর বাবা হচ্ছে ডি। তাহলে ভাই এর বাবা মানে কি? বি এরও বাবা, ডি। বলছে ভাইয়ের বাবা আমার দাদার, আমার দাদার মানে কি? এই মহিলার, এই মহিলার একমাত্র ছেলে। তার মানে এই ভাইয়ের বাবা, ভাইয়ের বাবা হচ্ছে কি? ডি। সে কার ছেলে? এই মহিলার যে দাদা ছিল, মহিলার দাদা হচ্ছে ই, মহিলার দাদা, দাদা। তাহলে দাদার একমাত্র ছেলে, একমাত্র ছেলে, দাদার ছেলে, দাদার ছেলে কে? এই ডি, দাদার ছেলে হচ্ছে ডি। তাহলে একটু খেয়াল করেন, দাদার একমাত্র ছেলে যেহেতু, তাইলে সেই ছেলের সন্তান হচ্ছে সি, আবার সেই ছেলের সন্তানই হচ্ছে বি। এবার খেয়াল করেন, তাইলে এই যে যে মহিলার যে দাদা, এই বি এবং সি এরও তো সে দাদা। সুতরাং এ বি সি তিনজনই হচ্ছে কি? ভাই বোন সম্পর্ক। তাইলে মহিলার সাথে এই পুরুষের সম্পর্কটা হবে হচ্ছে কি? ভাইয়ের সম্পর্ক। তার মানে সঠিক উত্তর কি হবে? বলছে ওই পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক, মহিলার সম্পর্ক কি হবে? বোন। কারণ এ বি সি তিনজনই হচ্ছে কি? ভাই বোন। তাহলে বি এর সাথে এর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। বি হচ্ছে ভাই, এ হচ্ছে বোন। তাহলে সঠিক উত্তর হবে বোন। এবার বলছে ই ইজ ইকুয়াল টু যদি হচ্ছে কি 10 হয়, জে ইজ ইকুয়াল টু হচ্ছে যদি 20 হয়, ও ইজ ইকুয়াল টু যদি 30 হয়, টি ইজ ইকুয়াল টু যদি 40 হয়, তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ইজ ইকুয়াল টু কত হবে? একটু খেয়াল করেন, ই এর মান কত? ই, এ বি সি ডি ই, ই ইজ ইকুয়াল টু হচ্ছে 5, 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 10। জে, জে হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এই সেই জে, জে এর অবস্থান হচ্ছে 10, 10 এর সাথে 2 গুণ করলে কত হয়? 20। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যার অবস্থান তার দ্বিগুণ।
এখানে ও এর অবস্থান হচ্ছে 15, 15-এর দ্বিগুণ হচ্ছে কত, 30, এবং টি এর অবস্থান হচ্ছে 20। এই কারণে এটার মান হচ্ছে কত, 40। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে আমাকে বের করতে বলছে বি। বি এর অবস্থান হচ্ছে কত, বি এর অবস্থান হচ্ছে 2, এর সাথে 2 গুণ করলে কত হয়, 4। ই এর অবস্থান হচ্ছে কত, ই এর অবস্থান হচ্ছে 5, 5 এর সাথে 2 গুণ করলে কত হয়, 10। তারপর হচ্ছে এস, এস এর অবস্থান হচ্ছে 19। এস এর অবস্থান হচ্ছে 19, 19-এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 38। আর টি, টি এর অবস্থান হচ্ছে 20, 20-এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 40। তাহলে সবগুলোকে যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে কি আসবে, 4 আর 10 14, 14 আর হচ্ছে 40 আর 30 70 78 হচ্ছে 92। কারণ আমার অ্যান্সার আসছে হচ্ছে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যোগফল আসে 92। তাহলে সঠিক উত্তর কত হবে, 92। আমি মনে হয় বুঝাইতে পারলাম, যার অবস্থান যত এবিসিডি আকারে, যার অবস্থান যত তার দ্বিগুণ। বি এর অবস্থান 2 এর জন্য 4, ই এর অবস্থান 5 এর জন্য 10, এস এর অবস্থান 19 এর জন্য 38, এবং হচ্ছে টি এর অবস্থান হচ্ছে 20 এবং এই জন্য হচ্ছে 40, 40 আর 30 70, 78 আর 10 88 আর 4 92। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত, 92। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে দেখেন কি বলছে, নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা। এখানে 4টা পাখির নাম বলা আছে, কিউই, ইমো, অস্ট্রিচ এবং হচ্ছে কি ঈগল। একমাত্র ঈগল পাখি উঠতে পারে, একমাত্র ঈগল পাখি উঠতে পারে, আর যে 3টা পাখি দেওয়া আছে কেউই উঠতে পারে না। যেহেতু এই বাকি 3টা উঠতে পারে না, একমাত্র ঈগল পাখি উঠতে পারে, তাহলে সঠিক উত্তর কি হবে, ঈগল। সঠিক উত্তর কি হবে, ঈগল। বাকি 3টা উঠতে পারে না, একমাত্র ঈগল পাখি উঠতে পারে। এখানে একটু খেয়াল করি, একজন মহিলা বলেছে, আমার স্বামী আমার নিজের বয়সকে উল্টা করে দেন, তাহলে আমরা স্বামী এবং স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত। দেখেন এখানে হচ্ছে কোশ্চেনটা আমরা একটু ভালো করে যদি হচ্ছে চিন্তা করি, কোশ্চেনটা একটু বড়। জাস্ট একটু আরেকবার আমরা একটু পড়ি, তাহলে কোশ্চেনটা কিছুটা ক্লিয়ার হবে। আর আপনারা যখন ম্যাথ করবেন অবশ্যই কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন, কারণ দ্রুত যদি পড়ে যান তখন ম্যাথ করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কোশ্চেন না পড়ার কারণে ম্যাথ আর মিলতে চাইবে না, তখন সময় নষ্ট হবে এবং আপনার পরীক্ষার উপর একটা প্রেসার তৈরি করবে। একজন মহিলা বলেছিল, আমি যদি আমার নিজের বয়সকে উল্টে দিই, মানে মহিলা তার নিজের বয়সকে কি করে দিবে, উল্টে দিবে, উল্টে দেন তাহলে তার স্বামীর বয়সকে নির্দেশ করে। মানে মহিলার বয়স যেটা মনে করেন 35, সেটাকে যদি হচ্ছে সে উল্টে দেয় তাইলে হবে হচ্ছে 53। 53 হলে কি হবে, তার স্বামীর বয়সকে নির্দেশ করে। এরপরে বলছে যে তিনি আমার থেকে বয়সে বড় এবং, তাহলে তার থেকে যদি বয়সে বড় হয় তাহলে প্রথম সংখ্যাটি অবশ্যই ছোট হবে, দ্বিতীয়টি অবশ্যই বড় হবে। তা না হলে কি উল্টাইলে বড় সংখ্যা আসবে না। তার মানে এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সরি, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে, হ্যাঁ, না এটা এখানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, কারণ যে কোনোটাই হতে পারে। এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1, মানে তাদের যে বয়সের পার্থক্য সেটা হচ্ছে তাদের বয়সের মোট যোগফলের 11/1। 11/1। তাহলে এই ধরনের অঙ্ক যদি হচ্ছে আপনাকে করতে হয়, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন টেস্ট করতে হবে। তাহলে আমরা লাস্টের অপশনটাকে ধরি, লাস্টের অপশনটাকে ধরে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি যে আসলে মিলে কিনা, যদি মিলে যায় তাহলে সেটাই হবে অ্যান্সার। দেখেন এখানে বলা আছে যে 45 বছর, তাহলে ধরলাম মহিলার বয়স হচ্ছে কত, 45। তাহলে তার স্বামীর বয়স হবে হচ্ছে 54 বছর।
এখন বলছে যে উল্টা দিলে তার স্বামীর বয়স পাওয়া যায়। তিনি আমার থেকে বয়সে বড়, এটাও মিলছে, কারণ 45-এর থেকে স্বামীর বয়স 54 বছর, 9 বছরের বড়। বাংলাদেশের প্রেক্ষাপটে 8-9 বছরের বড় হাজবেন্ড এটা হতেই পারে। ঠিক আছে, এর থেকেও পার্থক্যে হাজবেন্ড থাকে। যাই হোক, তো এরপর বলছে আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের, তাহলে তাদের মোট বয়স কত হলো? মোট বয়স হলো হচ্ছে 9, 9। তাহলে মোট বয়স হচ্ছে 99 বছর। মোট বয়স হচ্ছে কত? 99 বছর। মোট মোট বয়স হচ্ছে 99 বছর। আর তাদের পার্থক্য বয়সের 54 থেকে 9 বিয়োগ করলে 54 মাইনাস হচ্ছে 45, তাহলে কত হয়? 9 বছর। তাহলে মোট বয়স হচ্ছে 99 বছর। তাহলে পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 ভাগ। তাহলে 11 ভাগ করি, যোগফল 99 ভাগ হচ্ছে 11। এখন দেখেন কত হয়েছে? 9। তাহলে 11/1 ভাগ 9, এবং তাদের বয়সের পার্থক্য হচ্ছে 9। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত? 45। তাহলে এটা আমরা বাকি দুইটা অপশন বা নিচের অপশনটা টেস্ট করলাম না, কারণ হচ্ছে যেহেতু এটা মিলে গেছে সেহেতু আমরা পরের অপশন গুলোতে গেলাম না। তো আপনারাও হচ্ছে এভাবে যে যে সমস্ত ম্যাথ অপশন টেস্ট করে করা যায় সেগুলোকে অবশ্যই অপশন টেস্ট করে করবেন। পরবর্তীটায় চলে যাই। এইবার আসি হচ্ছে কি বলা আছে যে কামান থেকে একটি কামান থেকে একটি হচ্ছে নিম্নলিখিত 4টি বস্তুকে আনুভূমিক ভাবে নিক্ষেপ করা হলো। আনুভূমিক ভাবে হচ্ছে মানে এই যে এইভাবে যদি নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করা হলে কোনটি সবচেয়ে বেশি দূরে যাবে? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে বস্তুটি বাতাসের থেকে সবচেয়ে কম বাধা পাবে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরে যাবে। তাহলে আমরা যদি বাতাসের বাধা হিসাব করি, এইটা বাধা পাবে হচ্ছে আপনার 0.8, বাতাসের বাধার মান হচ্ছে 0.82, এটা হচ্ছে 0.82, এটা হচ্ছে স্পিয়ার, এটার হচ্ছে বাধার পরিমাণ হচ্ছে আপনার 0.47, এবং হচ্ছে এইটার বাতাসে বাধার পরিমাণ হচ্ছে 0.50। তার মানে সবচেয়ে কম বাধা পাবে হচ্ছে স্পিয়ার, বা হচ্ছে গোলক আকৃতির যে বস্তুটা আছে, এটা সবচেয়ে বাতাসে কম বাধা পাবে। যেহেতু এটা সবচেয়ে কম বাধা পাবে সেহেতু সঠিক উত্তর হবে হচ্ছে এটা। তার মানে সবচেয়ে বেশি দূরে কোনটা যাবে? এই গ নাম্বারটা সবচেয়ে বেশি দূরে যাবে, স্পিয়ারটা সবচেয়ে বেশি দূরে যাবে, কারণ এটাই বাতাসে বাধার পরিমাণ হচ্ছে 0.47। এবার আসি, একটি সভার 15 জন লোক আছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। করমর্দন মানে হচ্ছে আমরা যেটাকে বলি হ্যান্ডশেক, হ্যান্ডশেক করে। তাহলে হ্যান্ডশেক নির্ণয়ের সূত্র হচ্ছে কি? N/C2। N/C2, এখানে মোট কতজন? এন দ্বারা বোঝায় মোট সংখ্যাটা কত। এন হচ্ছে 15, C2, দ্যাট মিনস হচ্ছে 15 ফ্যাক্টরিয়াল, আর C2 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 15 - 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কত হলো? এখানে হচ্ছে 15 ফ্যাক্টরিয়াল মিনস হচ্ছে 15 ইন্টু হচ্ছে 14 ইন্টু হচ্ছে 13 ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল থাকে, তো হচ্ছে 13 ফ্যাক্টরিয়াল। 13 কাটা, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা এটা কাটলে হয় 7, 7 15 হচ্ছে 105। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 105। তাহলে আমরা এটাকে যদি হচ্ছে আবার একটু দেখি, ঠিক আছে। মোট করমর্দন সংখ্যা হচ্ছে NC2। NC2 এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 15, C2। তাহলে এনসিআর এর সূত্র কি? এনসিআর এর সূত্র হচ্ছে N ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে R ফ্যাক্টরিয়াল ইন্টু N - R ফ্যাক্টরিয়াল। লিখে রাখেন, কাজে লাগতে পারে। তাহলে এন এর মান হচ্ছে 15 ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে কত? 15 - 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে হচ্ছে 15 ফ্যাক্টরিয়ালকে আমরা কি 15 × 14 ইন্টু হচ্ছে কত 13 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি। নিচে 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, আর 13, 15 থেকে 2 বিয়োগ করলে 13, 13 ফ্যাক্টরিয়াল, 13 ফ্যাক্টরিয়াল কাটা, 2 দ্বারা এটা কাটলে হয় 7। তার মানে 15 আর 7 গুণ করলে হয় হচ্ছে 105। আশা করি বুঝতে পারছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 105।
এবার আসেন, এখানে কি বলছে, সেই জুটি নির্বাচন করুন যারা চিলড্রেন এবং পেডিট্রিশিয়ান জুটির সাথে প্রকাশিত সম্পর্ককে হচ্ছে কি সর্বোত্তম ভাবে প্রকাশ করে। আপনারা তো ম্যাক্সিমামই ডাক্তার, আপনারা এখানে সবচেয়ে ভালো বুঝবেন এটা, ঠিক আছে? আমি নন মেডিকেল পার্সন হিসেবে থেকেও আপনারা ভালো বুঝবেন। দেখেন, চিলড্রেনের চিকিৎসা করে কারা, হচ্ছে যারা পেডিট্রিশিয়ান তারা, তার মানে পেডিয়াট্রিক্স ডক্টররা হচ্ছে চিলড্রেনের চিকিৎসা করে। চিলড্রেন মানে কি, সকল ধরনের চিলড্রেনের চিকিৎসা করে হচ্ছে পেডিট্রিশিয়ানরা। তো সেক্ষেত্রে এখানে অ্যাডাল্ট অ্যাডাল্ট যারা আছে তাদের চিকিৎসা অর্থোপেডিস অর্থোপেডিক্স বলা আছে, কিন্তু হচ্ছে অর্থোপেডিক্স তো হচ্ছে আপনাদের হাড়ের চিকিৎসা করে। তো অ্যাডাল্ট অ্যাডাল্টদের তো আরো অনেক ধরনের সমস্যা আছে, তো সেক্ষেত্রে অর্থোপেডিক্স এর কিন্তু সব ধরনের চিকিৎসা করতে পারে না। কিডনি কিডনি দেহের একটা অংশ, নেফ্রোলজিস্টরা কি করে, কিডনি বা বৃক্কের চিকিৎসা করে। ফিমেল ফিমেলদের গাইনোকোলজিস্টরা হচ্ছে চিকিৎসা করে। তার মানে স্কিন দেহের একটা অংশ, এবং হচ্ছে ডার্মাটোলজিস্টরা হচ্ছে কি স্কিনের চিকিৎসা করে। এবার আসি আমরা হচ্ছে একটু ব্যাখ্যায়, যে এটা দ্বারা আসলে কি বুঝাইছে। পেডিট্রিশিয়ান যারা আছে তাদের মেইন কাজ হচ্ছে যে সকল চিলড্রেনের চিকিৎসা করা, আর ফিমেলদের চিকিৎসা করে হচ্ছে কারা, গাইনোকোলজিস্টরা। তো সেক্ষেত্রে বৃহৎ অর্থে টোটাল ফিমেলদের চিকিৎসাটা দেখে হচ্ছে গাইনোকোলজিস্টরা, আর চিলড্রেনের চিকিৎসা দেখে পেডিট্রিশিয়ানরা। তো সেই অনুসারে হচ্ছে আপনার সঠিক উত্তর হবে ফিমেল এবং হচ্ছে গাইনোকোলজিস্ট। আর অন্যান্যগুলো হচ্ছে দেহের একটা অংশ, অন্যান্যগুলো হচ্ছে দেহের একটা অংশ। সেই হিসাবে আমাদের সর্বোত্তম সঠিক উত্তর হচ্ছে ফিমেল, ফিমেলের সাথে গাইনোকোলজিস্ট এবং হচ্ছে চিলড্রেনের সাথে পেডিট্রিয়ান। এইবার আসি হচ্ছে যে মানসিক দক্ষতা, এখানে বলছে যে কোন চিত্রটি পরেরটাকে পূর্ণ করবে। একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে এটা ছিল এটা ছিল হচ্ছে বাম সাইডে, এটা চলে গেছে মাঝে, আবার হচ্ছে কোথায় আসছে, বামে চলে আসছে। তাইলে প্রথমে ছিল বামে, গেল মাঝে, তারপর হচ্ছে কোথায়, বামে, তারপরে আবার আসছে কোথায়, মাঝে, তারপরে কোথায় আসবে, আবার বামে আসবে। এখানে ছিল দুইটা, এখান থেকে আসছে তিনটা, পরেরটা কয়টা হবে, চারটা। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, এটা। একটু খেয়াল করেন, আবারও বলতেছি। দেখেন, এই যে যে বক্সটা ছিল, এটা ছিল প্রথমে ছিল বামে, গেল হচ্ছে কোথায়, মাঝে। তাহলে প্রথম ছিল দুইটা, সেখান থেকে মাঝে গেল দুইটা, তারপর হচ্ছে কোথায় আসলো তিনটা বক্স, সেখান থেকে তিনটা বক্সই মাঝে গেল। তাহলে দুইটা থেকে তিনটায় কনভার্ট হয়েছে, এরপরে কয়টায় কনভার্ট হবে, চারটায় কনভার্ট হবে। তাহলে চারটায় কনভার্ট হয়ে কোনটা হবে, এই শেপটাই আসবে। তাহলে সর্বোত্তম সঠিক উত্তর হচ্ছে এটা। এবার আসি, কি বলছে, নিচের প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কোনটি বসবে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে। দেখেন, এখানে কত, 4 এবং 8, এই দুইটাকে যোগ করি, 4 এবং 8 যোগ করলে কত হয়, 12। এই 12-র সাথে 9কে কি করব, গুণ করব। 12 × 9 সমান হচ্ছে কত, 108। তাহলে এই দুইটাকে যোগ, তার সাথে এটা গুণ, হয় হচ্ছে 108। এবার সেম প্রসেসে আমরা আগাই, 4 আর 5 যোগ করলে কত হয়, দুইটাকে যোগ করলে হয় 9, 9-এর সাথে 12 গুণ করেন, 9 × 12 সমান হচ্ছে কত, 108। ঠিক আছে, তো সঠিক উত্তর কত হবে, 108। তো 46তম বিসিএস পরীক্ষা যখন আমি দেই, ঠিক আছে, আমি এইটা ঠিকই হিসাব করছি, 8 আর হচ্ছে 4, 12 × 9 108। আর এখানে গিয়ে করছি 5 আর হচ্ছে 4 গুণ করে 20 লিখছি, 20-এর সাথে 12 গুণ করে পেয়েছি 240। আমি হচ্ছে অ্যান্সার দাগাইছি কোনোটিই নয়, ঠিক আছে। এই ভুল আমি করে আসছি। যাই হোক, তারপরে 46 মিস হয় নাই আপনাদের দোয়াতে। তো সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হচ্ছে 108। কিভাবে আসছে, 5 আর 4 যোগ করলে হয় 9, 9-এর সাথে হচ্ছে কত, 12 গুণ, 12 × 9 সমান হচ্ছে 108। সঠিক উত্তর 108। এটা হচ্ছে মানসিক দক্ষতা, হচ্ছে সঠিক বানান। সঠিক বানান কি বলছে, যে হচ্ছে আহ নিচের কোনটি সঠিক বানান চিহ্নিত করুন। ঠিক আছে, এখানে যারা স্পেলিং পড়েন, ঠিক আছে, তারা সবাই জানেন যে এখানে হচ্ছে
কনসিয়েনশাস, কনসিয়েনশাস বানানটা হচ্ছে সঠিক। আর আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তারা এগুলোকে ভেঙে ভেঙে পড়বেন। প্রথমে হচ্ছে পড়বেন এবার কন, CSCI, CNEN, শাস, TIOUS। এভাবে যদি হচ্ছে মনে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা। কনসিয়েনশাস, কনসিয়েনশাস, কন, SCICENN, শাস, TIOUS, কনসিয়েনশাস। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এটা। এবার বলছে একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা অনুপাতে 3:2। অনুপাত হচ্ছে কত? 3:2। অনুপাত হচ্ছে 3:2। মহিলার সংখ্যা 25 হলে পুরুষের সংখ্যা কত? তাহলে 3:2, একটু খেয়াল করি। 3:2, পুরুষ হচ্ছে 3, মহিলা হচ্ছে কত? 2। তাহলে 3:2, ঠিক আছে। তাহলে মহিলার সংখ্যা দেওয়া আছে, মহিলার সংখ্যা দেওয়া আছে কত? 25। তাইলে আমরা যদি এটাকে ক ধরি, এটা যদি 3 ক হয় তাহলে এটা হবে কত? 2 ক। তাহলে 2 ক, 2 ক, মহিলাদের সংখ্যা দেওয়া আছে হচ্ছে কত? 25। তাহলে ক এর মান কত হবে? ক ইজ ইকুয়াল টু হচ্ছে 25/2। তাহলে মহিলার সংখ্যা, পুরুষের সংখ্যা কত হবে? পুরুষের সংখ্যা হবে 3 ক। 3 ক ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 25/2, সমান সমান হচ্ছে কত? 75/2, অথবা 37.5। তো সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর এখানে নাই। সঠিক উত্তর হচ্ছে হবে 37.5। তো কোশ্চেনটা একটু ভুল ছিল, কোশ্চেনটা এলোমেলো ছিল, কারণ কোনো মানুষের সংখ্যা কি 37.5 হয় না। তো তারপর যদি এটা অ্যান্সার থাকতো এটাই হতো উত্তর। তো যদি এটা অ্যান্সার থাকতো এটা হতো উত্তর, কিন্তু বাস্তবিক অর্থে আসলে এভাবে কোনো মানুষের সংখ্যা হয় না। তো এই কোশ্চেনটাই সঠিক উত্তর ছিল না। তো যদি এই কোশ্চেন ঠিক ধরেন তাহলে সঠিক উত্তর হবে 37.5। এবার আসি কি বলছে। এখানে হচ্ছে একটা শব্দ বলা আছে, বলছে যে সমার্থক শব্দ নির্ণয় করতে হবে। তো শব্দটা হচ্ছে ইউবিকুটাস। ইউবিকুটাস, ইউবিকুটাস শব্দটির সমার্থক শব্দ হচ্ছে নির্ধারণ করতে হবে। ইউবিকুটাস হচ্ছে কি? সর্বব্যাপী, সর্বব্যাপী, সর্বব্যাপী। তো সর্বব্যাপী, এখানে স্কেয়ার্স মানে হচ্ছে যে আপনার কদাচিৎ, কদাচিৎ। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর। ওয়াইড স্প্রেড, এটা হচ্ছে যে, এটা দ্বারা বোঝায় যে সর্বব্যাপী বা হচ্ছে অনেক দূর বিস্তৃত। আর লিমিটেড মানে হচ্ছে সীমিত। তো সেক্ষেত্রে সঠিক উত্তর যদি আমরা সিনোনিম ধরি তাহলে ওয়াইড স্প্রেডই হচ্ছে সঠিক উত্তর। তাহলে ইউবিকিউটাস এর শব্দটির হচ্ছে সঠিক সমার্থক শব্দ হচ্ছে কোনটি হবে? ওয়াইড স্প্রেড। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়াইড স্প্রেড। এবার বলা হয়েছে যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 15, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত? তাহলে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 15। তাহলে আপনি একটু খেয়াল করেন যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় যেহেতু হচ্ছে 15, তার মানে 15 সংখ্যাটি কোথায় থাকবে? সবার মাঝে থাকবে। 5টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে 15 সংখ্যাটি মাঝে থাকবে। এরপরে দুইটা সংখ্যা থাকবে, একটা হচ্ছে 16, 17, আর এখানে থাকবে 14, এখানে থাকবে হচ্ছে 13। কারণ এই 5টা সংখ্যাকে গড় করলেই মাঝের সংখ্যাটা পাওয়া যাবে। তো এক্ষেত্রে বলছে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় যেহেতু 15, তার মানে এই 15 পরে দুইটা সংখ্যা থাকবে আর 15-এর আগে দুইটা সংখ্যা থাকবে, কারণ বলা আছে গড় হচ্ছে 15। তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি কত হবে? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটি হবে হচ্ছে 17। তাহলে সঠিক উত্তর কত? 17। এখানে সঠিক উত্তর দেওয়া নাই, সঠিক উত্তর কত হবে? 17। যেহেতু 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় 15, সেহেতু 15 সবার মাঝে থাকবে। 5টি সংখ্যা যদি বলছে বাম পাশে দুইটা ডান পাশে দুইটা থাকবে, এবং সর্বোচ্চটা যেহেতু চেয়েছে মান হবে হচ্ছে 17। থ্যাংক ইউ। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই ছিল, এবং আমরা চেষ্টা করেছি ম্যাথ এবং হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির যত
মানে প্রশ্ন এসেছে বিগত সময়ে সেগুলোকে সলভ করার, এবং আমরা সবগুলোই সলভ করলাম, এবং আপনাদের আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে বিসিএস জার্নিতে আছেন আপনারা অধিকাংশই ডক্টর, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য এখন জেনারেল বিসিএস এ ফাইট করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আমাদের এখানে আমরা প্রচুর রিপোর্ট দেই এবং তারা সারাদিন এটাই পড়ে। তো সেক্ষেত্রে আপনারা একটু কৌশলী ভাবে পড়বেন, আর কৌশলী ভাবে পড়লে হচ্ছে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর বিসিএস জার্নিতে আসলে যতটা না পড়তে হয় তার থেকে বুঝতে হয় যে কতটুকু বাদ দিতে হবে এবং কোন জায়গাটা থেকে প্রশ্নগুলো আসে, সেটাকে একটু অ্যানালাইসিস করে পড়লে মনে হয় আপনারা ভালো করবেন। আর যারা সৎভাবে পরিশ্রম করবেন আপনাদের কর্মক্ষেত্রের পাশাপাশি সবাই সফলতা লাভ করবেন। তো সবার প্রতি শুভকামনা ব্যক্ত করে আমি আমার এই ক্লাসটি আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।